চতুর্থ স্তম্ভ নিয়ে আমি সুচন্দ্রিমা। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। কিছু বলার আগে হাত জোর করে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা আর ভালোবাসা জানাই সেই সব অসংখ্য দর্শক, পাঠক, শুভানুধ্যায়ীদের যারা এই কদিন আমার খবর জানতে চেয়েছেন, কলকাতা টিভির সঙ্গে থেকেছেন, ইনকাম ট্যাক্স রেডের নামে চতুর্থ স্তম্ভের ওপর যে আঘাত নামিয়ে আনা হয়েছে তার তীব্র বিরোধিতা করেছেন। তারপরে যে কথা বলবো তা হলো, আমি ভয় পাইনি, আমরা ভয় পাইনি। দেশ জুড়ে যে তাণ্ডব চালানো হচ্ছে, বিরোধী কণ্ঠস্বরকে যেভাবে চুপ করিয়ে দেবার চেষ্টা চলছে, তারই অঙ্গ হিসেবেই ওরা এসেছিল সাত সকালে। 60 ঘন্টা ধরে ভয় দেখানোর পরে আজ প্রথম সোমবার দিন। দেখুন, আমি আবার ক্যামেরার সামনে। আমার কণ্ঠস্বর ওই অগণতান্ত্রিক মোদী সরকার, ফ্যাসিস্ট, আরএসএস, বিজেপি সরকারের বিরুদ্ধে একই রকম স্বর। কারণ আমি জানি, আজ যদি আমরা ভয় পাই, চুপ করে থাকি, মাথা নুইয়ে দিই, প্রতিবাদ না করি, তাহলে আগামী কদিন পরেই আবার কোনো ছলছুতোয় মানুষের অধিকার কাড়া হবে, বহুস্বরকে রুখে দেবার চেষ্টা হবে, গণতন্ত্র আর সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলবে। জার্মানিতে হিটলারের শাসনে মার্টিন নিমেলারের লেখা এই কবিতাটা মনে পড়ছে। যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল, আমি কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই। তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল, আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই। তারপর যখন ওরা ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে, আমি তখনও চুপ করেছিলাম, কারণ আমি ইহুদি নই। আবারও আসলো ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি টু শব্দটিও উচ্চারণ করিনি, কারণ আমি ক্যাথলিক নই। শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে। আমার পক্ষে কেউ কোনো কথা বলল না, কারণ কথা বলার মতো তখন আর কেউ বেঁচে ছিল না। তাই প্রতিবাদ করব, প্রতিবাদীদের সঙ্গে নেব। জানি স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ শেষ কথা বলেনি, শেষ কথা বলে না। প্রতিবাদ করব তার সবচেয়ে বড় কারণ, ভারতবর্ষ কারোর বাপের নয়, এ দেশ আমারও। রাহাত ইন্দোরি সে কবেই লিখেছিলেন, अगर खिलाफ है होने दो, जान थोड़ी है, ये सब धुआं है, कोई आसमान थोड़ी है, लगेगी आग तो आएंगे घर कई जद में, यहां पे सिर्फ हमारा मकान थोड़ी है। मैं जानता हूं कि दुश्मन भी कम नहीं, लेकिन हमारी तरह हथेली पे जान थोड़ी है, हमारे मुंह से जो निकले वही सदाकत है, हमारे मुंह में तुम्हारी जुबान थोड़ी है, जो आज साहिबे मसनद है कल नहीं होंगे, किराएदार है, ज्यादती मकान थोड़ी है,
सभी का खून है शामिल यहां की मिट्टी में। किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। বিরুদ্ধে চলে যাবে, বেশ তো যাক না, জীবন তো আমার পক্ষেই আছে। এই যে চারিদিকে যা দেখছো তা তো ধোঁয়াশা, তার উপরে নীল আকাশ আছে। আগুন যদি মহল্লায় লাগে তাহলে কি একা আমার ঘর পড়বে? আরো অসংখ্য ঘরবাড়ি কি নেই যা পুড়ে ছাই হবে? আমি জানি তো শত্রু কি কম এই দুনিয়ায়, কিন্তু তাদের কজনের হৃৎপিণ্ড রাখা আছে হাতের চেটোয়। আমার মুখ দিয়ে যে শব্দ বের হচ্ছে আজ সত্য সেটাই। তোমার মুখের ভাষা, তোমার ছড়ানো বিষ আমার মুখে নেই। যে আজ বসে আছে সিংহাসনে সে আজ আছে, কাল থাকবে কোথায়? সে তো ভাড়াটে, বাড়ি মালিক তো নয়। সবার রক্ত লেগে আমার দেশের এই মাটিতে। এই মাটি, এই মানুষ, এই দেশ কারোর বাবার নয়। सभी का खून है शामिल यहां की मिट्टी में। किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। তাই সত্যি কথা বলবো, যতবার রেড হবে, ভয় দেখানোর চেষ্টা হবে, ততবার বেশি বেশি করে বলবো। কি হয়েছিল সেদিন বলবো সে কথা বিরতির পারে। সঙ্গে থাকুন। 16 তারিখ সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ কড়া নাড়া, বেশ জোরে। আমি দরজা খুলতেই কয়েকজন ঢুকে এলেন। আমার মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো। বেডরুমে আমার ছেলে ঘুমিয়ে আছে বলার পরেও তারা বেডরুম, লাগোয়া টয়লেট, পাশের ঘর, অন্য টয়লেট, পুজোর ঘর, সর্বত্র জুতো পরে ঘুরে বেড়াতে থাকলেন। ওদিকে আমার শ্বশুর বাড়িতে আরো নাটকীয়। দরজা ভেঙে তারা ঢুকেছেন। তছনছ করা হচ্ছে প্রত্যেকটা ঘর, আলমারি, বইয়ের র‍্যাক, দেওয়াল ঠুকে দেখা হচ্ছে ভিতরে টাকা, সোনা, গয়না আছে কিনা। না আমাকে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি এলাকার দুজন গণ্যমান্য পরিচিতকে সাক্ষী করার কথা। তা না করে তারা তাদের গাড়ির 2 ভাড়া করা ড্রাইভারকে এনে সই করিয়ে তাদের বাইরে পাঠিয়ে দিলেন। মানে 60 ঘন্টার মিনিট 5 ছাড়া পুরো রেড চলল, কোনো সাক্ষী না রেখেই। এবং প্রশ্ন, টাকা কোথায়? কিসের টাকা? আমি কর্মচারী, এমনকি ডিসিশন মেকিং বডিরও কেউ নই। তাহলে আমার কাছে আরপি টেকভিশন কোম্পানির খবর জানতে চাওয়া হচ্ছে কেন? আমি জিজ্ঞেস করেছিলাম, না উত্তর মেলেনি। চলতে থাকলো রেডের নামে ভয় দেখানো। এবং এরই মধ্যে আমার বাচ্চার ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে উর্দি পরা, বন্দুক হাতে জওয়ানদের দেখে সে কুঁকড়ে গেছে। তাকে অন্য ঘরে রেখেই আমাকে জেরা করা হচ্ছিল। আমার সন্তান ভয়ে কাঁদছে। আমাকে প্রশ্ন করা হচ্ছে কলকাতা টিভি কোন কোন বিজ্ঞাপন থেকে পয়সা পায়, কোথা থেকে ক্যাশ টাকা আসে, আমি কত টাকা মাইনে পাই। আমার হোয়াটসঅ্যাপের পার্সোনাল মেসেজ খোলা হচ্ছে।
আমার ফটো লাইব্রেরি খুলে দেখছেন কিছু অচেনা পুরুষ। আমার সন্তান এক স্বাধীন দেশের গণতন্ত্রের চেহারা দেখছে, কাঁদতেও ভুলে গেছে, বোবার মতো তাকিয়ে রয়েছে। বিকেল নাগাদ এলো সেই মোক্ষম প্রশ্ন। এই যে আপনার মেসেজ বক্সে লেখা, অনেক বড় বড় লেখা, কি এগুলো? জানালাম চতুর্থ স্তম্ভ। হ্যাঁ জানি, পড়ে শোনান। পড়ে শোনালাম, থাক থাক, বন্ধ করলাম। ওনাদের গুণগান সহ্য হলো না। আমাদের দর্শকরা বহু আগেই কমেন্ট বক্সে লিখেছেন, দিদি আপনার ঘরেও যাবে ওই ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই এর দল। এলো তারা। এবার আমার ব্যাংক লকার বন্ধ করা হলো। আমার ঘর থেকে সেদিনই তারা 1900 টাকা পেয়েছেন, 40 গ্রাম সোনা পেয়েছেন এবং অবাক হয়ে একটা প্রশ্ন করেই চলেছেন, বাস ইতনা হি? সন্ধে হলো, রাত হলো, জেরা থামলো। 17 তারিখ সারা দিন কাটলো, আর কোনো প্রশ্ন নেই। পুরুলিয়ার একটি মেয়ে সিআরপি কাজ করে, সে আমাকে চা করে দিল, খাবার কেবল আনলো না, খাইয়েও দিল। কোনো জেরা নেই, কিন্তু তারা বসে আছেন, বাড়ি ছেড়ে যাচ্ছেন না। কেন? ওপর থেকে নির্দেশ নেই। 18 তারিখ দুপুর গড়িয়ে সন্ধে, ততক্ষণে ওনারাও ক্লান্ত। হঠাৎ সম্ভবত নির্দেশ এলো, ওনারা সন্ধে নামার আগে ব্যাগ গুছিয়ে নিলেন, অজস্র সই করালেন, সিজার লিস্ট তৈরি হলো। হ্যাঁ, 1900 টাকা আর 40 গ্রাম সোনার সিজার লিস্ট। ও হ্যাঁ, আপনারা যেগুলো আগেই শুনে ফেলেছেন, চতুর্থ স্তম্ভে সেই সব স্ক্রিপ্টগুলো গেল তাদের সঙ্গে। আমার শ্বশুর বাড়িতেও রেড থেমেছে, সেখান থেকেও শূন্য সিজার। দরজা ভাঙাই পড়ে থাকলো, তারা চলে গেলেন। খবর পেলাম সম্পাদক কৌস্তুভ রায়ের বাড়িতে, কলকাতা টিভির দপ্তরে তখনও রেড চলছে। আরো কিছু কথা বলছি বিরতির ওপারে। 60 ঘন্টা পর আমি আমার বইয়ের র্যাকে রাখা ভারতবর্ষের সংবিধানের প্রথম পাতা খুললাম। লেখা আছে, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনীতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয়। এই জন্যই সংবিধান লেখা হয়েছিল, এক স্বাধীন দেশের সংবিধান, যে স্বাধীনতার লড়াইয়ে সময় সকালে বিকালে ইংরেজ পুলিশ প্রশাসন তাড়া করে বেরিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের, জেলে পুড়েছে। সেদিন আমাদের ঠাকুর রবি ঠাকুর লিখেছিলেন, ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে, ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে,
ততই মোদের আঁখি ফুটবে। আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গর্জাবে, ভাই তন্দ্রা ততই ছুটবে, মোদের তন্দ্রা ততই ছুটবে। ওরা ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। তোরা ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে, ততই ধুলায় ধ্বজা লুটবে, ওদের ধুলায় ধ্বজা লুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে, ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। সমস্যা হলো, দাড়ি যতই বাড়ান না কেন, এন্টার পলিটিক্যাল সায়েন্স পড়া মোদিজি রবি ঠাকুর পড়েননি। যে কয়েক লাইন পড়েছেন তার মানে বোঝেননি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens